তোমাদের সকলকে আন্তরিক প্রীতি জানিয়ে আজ অভিব্যক্তি বা ইভলিউশন চ্যাপ্টারটা আলোচনা করব। ইভলিউশন তোমরা তোমাদের বইটা খুলে দেখবে, ঠিক হেরিডিটি বা বংশগতির পরের চ্যাপ্টারটা হচ্ছে ইভলিউশন বা অভিব্যক্তি, যাকে আমরা আবার বিবর্তন বলে থাকি। বিবর্তন ইংরেজিতে ইভলিউশন বলছি, ইভলিউশন TION। তা এই চ্যাপ্টারটা অনেক লেন্দি, বেশ বড় কিন্তু সোজা। বেশিরভাগটাই হচ্ছে বর্ণনামূলক, এখানে তেমন জটিলতা তেমন কিছু নেই। অনেকটা সহজ চ্যাপ্টার কিন্তু অনেকটা বড়, কিছু মতবাদ আছে এখানে। তো প্রথমে চলে আসবো ইভলিউশন। ইভলিউশন কাকে বলে বা বিবর্তন কাকে বলে? প্রথমে চলে আসি ইভলিউশন। ইভলিউশন কতটা ল্যাটিন শব্দ ইভলভার থেকে এসছে। ল্যাটিন শব্দ ইভলভার, EVOLVER, ল্যাটিন শব্দ ইভলভার থেকে এসছে, VERE, যার অর্থ হচ্ছে আনফোল্ড। আনফোল্ড, উন্মোচন। আনফোল্ড, ফোল্ড মানে ভাঁজ হয়ে থাকা, আনফোল্ড মানে উন্মোচন হওয়া, অথবা বলা হয় টু এনরোল, ক্রম পরিবর্তন, ক্রম পরিবর্তন, টু এনরোল এমন শব্দটা ইউজ করা হয়। টু এনরোল, টু এনরোল, টু এনরোলও বলা হয় ক্রম পরিবর্তন। এখানে ক্রম পরিবর্তন বলতে জীবের ক্রম পরিবর্তনকেই মেনলি বলা হয়। তাহলে ইভলিউশন কোন শব্দ থেকে এসছে? ল্যাটিন শব্দ ইভলভার থেকে এসছে। এই ইভলিউশন শব্দটি বিজ্ঞানে প্রথম চালু করেছিলেন বিজ্ঞানী হারবার্ট স্পেন্সার। বিজ্ঞানী হারবার্ট স্পেন্সার এই ইভলিউশন শব্দটা প্রথম কিন্তু আমাদের এই বিজ্ঞানে চালু করেন। একটু মাথায় রেখে দেবে, হারবার্ট স্পেন্সারের সাথে আমরা আরেকটা ব্যাপার জানতে পারি যে প্রাকৃতিক নির্বাচন মতবাদের সাথে হারবার্ট স্পেন্সারের নামটাও কিন্তু জড়িত। যদিও চার্লস ডারউইনের নাম তোমাদের বিস্তারিতভাবে পড়ানো হবে এবং তার প্রাকৃতিক নির্বাচন মতবাদ পড়াতে হবে। এই প্রাকৃতিক নির্বাচন মতবাদের মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় হলো যোগ্যতমের উদ্বর্তন, সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট। সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট, এই সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট বা যোগ্যতমের উদ্বর্তন কথাটা সাথে দুজন বিজ্ঞানীর নাম যুক্ত রয়েছে। একদিকে হারবার্ট স্পেন্সার, তার পরবর্তীকালে রবার্ট চার্লস ডারউইন। দুজনে কিন্তু ইংল্যান্ডের বিজ্ঞানী, ইংরেজ বিজ্ঞানী ছিল দুজনই। হারবার্ট স্পেন্সার অনেক সিনিয়র চার্লস ডারউইন থেকে। চলে আসবো ইভলিউশন বা অভিব্যক্তি। ইভলিউশন বা অভিব্যক্তি কাকে বলে, এই অংশগুলো আমি আলোচনার চেষ্টা করব আজকে। দেখো, প্রথমেই লেখা হচ্ছে ইভলিউশন কাকে বলে। ইভলিউশন কথাটার উৎপত্তি কি সেটা আমি আলোচনা করেছি। প্রাণের আবির্ভাব কবে কোথায় হয়েছিল, কবে কোথায় হয়েছিল। প্রাণের উৎপত্তি বিষয়ে হ্যালডেন এবং ওপারিনের মতবাদ, এই বিষয়গুলো প্রাথমিক অবস্থায় তোমাদের জানতে হবে। তারপরে আমরা অভিব্যক্তির বিভিন্ন প্রমাণ সংক্রান্ত ব্যাপারে প্রবেশ করব আলোচনার জন্য। তা প্রথমে চলে আসে ইভলিউশনের একটা কমপ্লিট ডেফিনেশন দিতে হবে, সংজ্ঞা কাকে বলে বা সংজ্ঞা। ইভলিউশন কাকে বলে বা সংজ্ঞা, ইভলিউশনের সংজ্ঞা বা ইভলিউশন কাকে বলে। আমরা খুব সংক্ষেপে বলতে পারি, সরলতম জীব থেকে ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে সুদীর্ঘ কাল ধরে
জটিলতম জীবের সৃষ্টি পদ্ধতিকে আমরা ইভলিউশন বলি। কি বললাম? সরলতম জীব থেকে সুদীর্ঘ কাল ধরে অতি ধীর অথচ মন্থর গতিতে সরলতম জীব থেকে জটিলতম জীবের আবির্ভাব পদ্ধতিকে আমরা ইভলিউশন বলে থাকি। একটা কমপ্লিট ডেফিনেশন তোমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, যদি কমপ্লিট ডেফিনেশন দিতে যাও তাহলে আমি যে কথাগুলো বললাম ওটাকে যদি একটু ভালোভাবে গুছিয়ে বলা হয়, যে পদ্ধতিতে সরলতম উদ্বংশীয় জীব থেকে সুদীর্ঘ কাল ধরে ধীর অথচ মন্থর গতিতে জটিলতর উন্নত বৈশিষ্ট্যযুক্ত জীবের আবির্ভাব ঘটে তাকে আমরা ইভলিউশন বলে থাকি। এইভাবেও সংজ্ঞাটা দেওয়া যেতে পারে। একটা কমপ্লিট ডেফিনেশন কিন্তু মাথায় রাখতে হবে। এখানে ইভলিউশনের সংজ্ঞা মানে কিন্তু অর্গানিক ইভলিউশন, যাকে আমরা জৈব অভিব্যক্তি বলে থাকি। জৈব অভিব্যক্তি, জৈব অভিব্যক্তি, জৈব অভিব্যক্তি, অর্গানিক ইভলিউশন। কারণ জীব থেকে জীব সৃষ্টি তাকে বলা হয় জৈব অভিব্যক্তি। আর অজীবজাত সরল মৌল কিংবা যৌগ থেকে জটিল যৌগ সৃষ্টিকে বলে থাকি আমরা কেমিক্যাল ইভলিউশন। ইভলিউশনের দুটো ভাগ আছে, একদিকে হচ্ছে কেমিক্যাল ইভলিউশন আর অর্গানিক ইভলিউশন। কেমিক্যাল ইভলিউশন মানে হচ্ছে প্রাণের আবির্ভাব কিভাবে হয়েছিল, এই প্রাণ সৃষ্টি হওয়ার আগের পর্যন্ত যে বিভিন্ন মৌল এবং যৌগগুলো আমাদের আদিম পৃথিবীতে বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে পরস্পর যুক্ত হয়ে যে জটিল জৈব যৌগগুলো তৈরি করেছিল তাকে বলে থাকি আমরা কেমিক্যাল ইভলিউশন বা রাসায়নিক বিবর্তন। আর এই প্রথমে যে সরলতম এককোষী প্রোক্যারিওটিক জীবের আবির্ভাব হলো পৃথিবীতে, সেই আদিমতম সরল প্রকৃতির প্রোক্যারিওটিক জীব থেকে ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে যে উন্নত জটিল গঠনযুক্ত উদ্ভিদ এবং প্রাণী তৈরি হলো, সেটি পদ্ধতিকে আমরা বলে থাকি অর্গানিক ইভলিউশন বা জৈব অভিব্যক্তি। তা ওই ব্যক্তির কমপ্লিট একটা সংজ্ঞা মাথায় রাখতে হবে। এরপরে চলে যাই প্রাণের আবির্ভাব। বোর্ডের দিকে খেয়াল করে দেখো, 3 নম্বরে লেখা আছে প্রাণের আবির্ভাব কবে কোথায় হয়েছিল। এমন একটা প্রশ্ন অনেক সময় আমরা টেস্ট পেপারে বা কোশ্চেন ব্যাংকে দেখতে পাই যে আমরা মোটামুটি জানি যে পৃথিবী সূর্য থেকে একটা জ্বলন্ত গোলা ছিটকে এসে তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে যায় এবং সেই জ্বলন্ত গোলা পরবর্তীকালে আমাদের এই পৃথিবী সৃষ্টি করে। মোটামুটি বলা হয় পৃথিবীর আনুমানিক বয়স প্রায় 500 থেকে 600 কোটি বছর। এটা বিভিন্ন ভূতত্ত্ববিদদের এবং প্রত্নতত্ত্ববিদদের বিভিন্ন মতবাদ থেকে আমরা জানতে পারি পৃথিবীর আনুমানিক বয়স 500 থেকে 600 কোটি বছর। এই যে পৃথিবী সৃষ্টি হলো, সঙ্গে সঙ্গে কিন্তু পৃথিবীতে প্রাণ সৃষ্টি হয়নি। ধরে নেওয়া হয় 370 কোটি বছর আগে, 370 কোটি বছর আগে, 370 কোটি বছর আগে পৃথিবীতে নাকি প্রাণ সৃষ্টি হয়েছিল সমুদ্রের জলে। মাইন্ড 370 কোটি বছর আগে। কোন কোন বইতে কিন্তু 250 বা 260 বা 265 থাকতে পারে। আসলে এই ব্যাপারগুলো খুব জটিল, এগুলো ধারণা করা হয়। তোমাদের যে নিউজ সিলেবাস সেখানে উল্লেখ করে দেওয়া হয়েছে 370 কোটি বছর আগে পৃথিবীতে প্রাণ সৃষ্টি হয়েছিল। এইভাবে স্টুডেন্টদেরকে ধ্যান ধারণা দিতে হবে। অত মানে কম বলা যাবে না 260 কোটি বছর আগে বা 265 কোটি বছর আগে বা 250 কোটি বছর আগে। এই কথাগুলো আগেকার বইতে লেখা থাকতো। এখন কিন্তু বলা হচ্ছে আধুনিক মতে 370 কোটি বছর আগে নাকি পৃথিবীতে প্রাণ সৃষ্টি হয়েছিল সমুদ্রের জলে।
সমুদ্রের জলে। সমুদ্রের জলে প্রাণ সৃষ্টি হয়েছিল 370 কোটি বছর আগে। তা এই সমুদ্রের জলে যে প্রাণ সৃষ্টি হয়েছিল শুধু তো বললে হবে না, তার তো সপক্ষে কোনো প্রমাণ বা যুক্তি দিতে হবে, কারণ বিজ্ঞান, তার মধ্যে যুক্তি থাকতে হবে। তা বিভিন্ন তথ্য ঘেটে বিজ্ঞানীরা দেখেছেন যে সমুদ্রের জলে যে প্রাণ সৃষ্টি হয়েছিল তার সপক্ষে কয়েকটা যুক্তি তুলে দেওয়া যেতে পারে। সেই যুক্তিগুলোর মধ্যে একটা হলো যে অ্যামিবা জাতীয় যে সমস্ত জীবগুলো আমাদের এই পৃথিবীতে রয়েছে, এদেরকে বলা হয় পৃথিবীর সব থেকে সরলতম জীব। আগে এদেরকে প্রোটোজোয়া বলা হতো বা আদ্যপ্রাণী বলা হতো। এখন হুইটেকারের ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস পদ্ধতি অনুসারে এদেরকে বলা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত জীব। এই অ্যামিবা জাতীয় যে সমস্ত জীবেরা রয়েছে, যাদেরকে আমরা প্রোটিস্টা রাজ্যের জীব বলে থাকি, এই জাতীয় জীবগুলোর উপস্থিতি এখনো কিন্তু সমুদ্রের জলের মধ্যে রয়েছে। এই আদিমতম বা সরলতম জীবের উপস্থিতি সমুদ্রের জলে থাকার জন্যই বিজ্ঞানীরা অনুমান করছেন, বিশেষ করে ভূতত্ত্ববিদেরা এবং জীবাশ্ম নিয়ে পড়াশোনা করেছেন যারা, প্রত্নতত্ত্ব জীববিদেরা, প্যালিও অন্টোলজিস্ট বলা হয় এদেরকে, প্যালিও অন্টোলজিস্ট। আর আগেরটাকে বলা হয় জিওলজিস্ট, ভূতত্ত্ববিদ, আর প্যালিওন্টোলজিস্ট। এরা অনুমান করছে যে পৃথিবীতে নাকি প্রাণ সৃষ্টি হয়েছিল সমুদ্রের জল। তাহলে একটা পয়েন্টস মাথায় রাখবে অ্যামিবার উপস্থিতি বা বাসস্থান দিয়ে। আরেকটা পয়েন্টস বলা যেতে পারে উন্নত প্রাণীদের যে বডি ফ্লুইড বা দেহ তরল, যেমন লসিকা, যেমন রক্ত, যেমন ব্রেনের ভেতরে এবং স্পাইনাল কর্ডের ভেতরে থাকে সিএসএফ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, সিএসএফ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এই যে লসিকা, সাইনোভিয়াল ফ্লুইড, তারপরে তোমার রক্ত, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এই তরলের মধ্যে বেশ কিছু মিনারেলস রয়েছে। এই মিনারেলস গুলোর অনেকগুলো সমুদ্রের জলের মধ্যে পাওয়া যায়। এই প্রেজেন্স অফ মিনারেলস ইন সি ওয়াটার, বিজ্ঞানীরা বলছেন যে পৃথিবীতে প্রাণ সৃষ্টি হয়েছিল সমুদ্রের জলে। তা পৃথিবীতে প্রাণ সৃষ্টি হয়েছিল সমুদ্রের জলে আজ থেকে অনুমান করা হয় 370 কোটি বছর আগে। এবং তার সপক্ষে কি যুক্তি, সেগুলো তোমাদেরকে আমি আলোচনা করলাম, আশা করি এটা মনে রাখতে পারবে। এবার চলে যায় যে এই যে পৃথিবীতে প্রাণ সৃষ্টি হলো সমুদ্রের জলে, প্রাণ সৃষ্টির আধুনিক মতবাদ তোমাদের পড়তে হবে। প্রাচীন মতবাদগুলো কিন্তু এখনকার সিলেবাসের মধ্যে নেই। প্রাচীন মতবাদগুলোর মধ্যে আমরা একটু পুরনো বইগুলো ঘাটলে পাই, সেখানে হচ্ছে বিশ্ব বিপর্যয় মতবাদ আছে। সেখানে বলা হচ্ছে পৃথিবী নাকি বারবার ধ্বংস হয়েছে এবং প্রতিবার ধ্বংসের ফলে আবার যে নতুন পৃথিবী তৈরি হলো, সেখানে যে জীবগুলোর আবির্ভাব দেখা দিল পূর্বতম জীব থেকে অনেক জটিল বৈশিষ্ট্যযুক্ত। এই যে বিশ্ব বিপর্যয়বাদ, এটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তারপরে বলা হয়েছে যে পচনশীল কোন জৈব বস্তু থেকে নাকি পৃথিবীতে প্রাণ সৃষ্টি হয়েছিল। এটা স্বতঃস্ফূর্ত উদ্ভব তত্ত্বের মধ্যে নাকি এটা বলা হচ্ছে, পচনশীল জৈব বস্তু থেকে। পরবর্তীকালে লুই পাস্তুর, ফরাসি বিজ্ঞানী, তোমরা জানো, উনি বলেছেন যে না, ওইভাবে হয় না, জীব থেকে জীব তৈরি হয়। তাছাড়াও আবার একটা বলা যে ভাইরাল থিওরি, ভাইরাস থেকে নাকি পৃথিবীতে প্রাণ সৃষ্টি হয়েছে। তা ভাইরাস তো জীব এবং জ্বরের মধ্যবর্তী, যখন সে কোনো জড়বস্তুতে থাকবে তার মধ্যে কোনো প্রাণের অস্তিত্ব থাকবে না, সে তখন মিউটেশন ঘটাতে পারবে না, নির্জীব অবস্থায় থাকবে। যখন জীবের দেহে প্রবেশ করবে তখন তার মধ্যে সজীব বৈশিষ্ট্য প্রকাশিত হবে। অন্তঃকোষীয় দশাতে এদের মধ্যে সজীব বৈশিষ্ট্যের ঘটনাগুলো আমরা দেখতে পাবো। এটা ভাইরোলজিস্টরা বলছেন, মাইক্রোবায়োলজিস্টরা এই সমস্ত কথাগুলো বলছেন। তাছাড়াও আমরা বিভিন্ন বইয়ে যদি ভাইরাসের নির্জীব সজীব বৈশিষ্ট্যগুলো কি কি সেগুলো জানিয়ে পড়ি, তাহলে দেখবো এগুলো সব পেয়ে যাবো। বা সায়ানোজেন থিওরি, সেখানে বলে সায়ানোজেন নামক
যৌগ থেকে নাকি পৃথিবীতে প্রাণ সৃষ্টি হয়েছিল, এমন মতবাদ অনেক আছে। আবার একটা মতবাদ দেওয়া হলো গ্রহান্তর মতবাদ, গ্রহান্তর মত, থিওরি অফ কসমিক অরিজিন, মহাজাগতিক। এখানে বলা হচ্ছে গ্রহ থেকে নাকি কোনো উল্কাপিণ্ডের মাধ্যমে পৃথিবীতে কোনো মানে জীব নাকি চলে এসেছিল, তার থেকে পৃথিবীতে প্রাণ সৃষ্টি হয়েছিল। তা আমরা তো জানি আগুন সর্বভূ, তার মধ্যে কি করে কোনো একটা জীব ওই জ্বলন্ত উল্কাপিণ্ডের মাধ্যমে আমাদের পৃথিবীতে আসতে পারে? উল্কাপিণ্ড যদি জ্বলন্ত হয়, তার মধ্যে তো জীবাণু বা কোনো একটা জীব থাকলে সে তো পুরো ছাই হয়ে যাবে। তা এই মতবাদগুলোকে সব ক্যান্সেল করে দিয়ে ইংল্যান্ডের বিজ্ঞানী জেবিএস হ্যালডেন, রাশিয়ার বিজ্ঞানী ওপারিন এবং হ্যালডেন, এই দুজন বিজ্ঞানী মিলে আমাদের এই জীবের অভিব্যক্তি সংক্রান্ত বিষয়ে কিভাবে পৃথিবীতে প্রাণ সৃষ্টি হয়েছিল সেই বিষয়ে মত প্রকাশ করেছেন। তাকে বলা হয় হ্যালডেন ওপারিন মতবাদ। হ্যালডেন ওপারিন মতবাদ। এই হ্যালডেন এবং ওপারিনের মতবাদকে আমরা দুভাবে ভাগ করি, কেমোজেনি এবং বায়োজেনি। কেমোজেনি ও বায়োজেনি। কেমোজেনি এবং বায়োজেনি। এই কেমোজেনি এবং বায়োজেনি ব্যাপারটাকে একটু জানতে হবে। প্রথমে একটু সংক্ষেপে বলে দিই। কেমোজেনি মানে হচ্ছে সরল মৌল এবং যৌগ থেকে ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে, যেমন আল্ট্রাভায়োলেট রে, টেম্পারেচার, মহাজাগতিক রশ্মি, এদের প্রভাবে সরলতম যৌগ এবং বেশ কিছু মৌল থেকে জটিল জৈব যৌগ সৃষ্টির যে পদ্ধতি, তাকে আমরা কেমোজেনি বলি। দেখো, কেমিস্ট্রি CHEMIST, আমরা কেমিস্ট্রি মানে আমরা বলি রসায়ন বলে থাকি। কেমিস্ট্রি মানে রসায়ন বলি। সেখান থেকে কেমোজেনি কথাটা আনা হয়েছে। কিছু রাসায়নিক বস্তু এখানে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পরস্পর যুক্ত হয়ে যায়, হয়ে কতগুলো জটিল জৈব যৌগ তৈরি করে। সেই জৈব যৌগ গুলো দিয়ে পরবর্তীকালে কিন্তু এককোষী আদি নিউক্লিয়াস যুক্ত অনুন্নত প্রকৃতির জীবের আবির্ভাব ঘটে, যাদেরকে আমরা প্রোক্যারিওটিক জীব বলে থাকি। আর এই কেমোজেনির ফলে যে জটিল জৈব যৌগগুলো তৈরি হলো, সেই জটিল জৈব যৌগগুলো মিলিত হয়ে কোয়াসারভেট বলে একটা ফাঁপা গোলাকার বলের মতো অংশ গঠন করেছিল বলে বিজ্ঞানী ওপারিন মনে করেন। সেই ফাঁপা গোলাকার বলের মতো অংশ নাকি পরিবেশ থেকে লিপিড সংগ্রহ করে বড় হতো। পরবর্তীকালে এই কোয়াসারভেট নামক অংশ থেকেই নাকি প্রোটোসেল তৈরি হয়েছিল, আদিকোষ। সেই আদিকোষ ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে প্রোক্যারিওটিক কোষে রূপান্তরিত হলো। সেই প্রোক্যারিওটিক কোষ থেকে ইউক্যারিওটিক কোষের সৃষ্টি হয়েছে। সেই ইউক্যারিওটিক কোষযুক্ত জীবের মধ্যে একদিকে উদ্ভিদ রাজ্য আর একদিকে প্রাণী রাজ্য তৈরি হয়েছে। তা এই হ্যালডেন এবং ওপারিনের মতে কিভাবে পৃথিবীতে প্রাণ সৃষ্টি হয়েছিল, এই অংশটা আমি আগামী দিন ক্লাসে আলোচনা করব। অনেকটা বড় টাইপের আজ মানে ইন্ট্রোডাক্টরি ক্লাস তোমাদের হলো। নেক্সট দিন পৃথিবীতে প্রাণ সৃষ্টি কিভাবে হয়েছিল তার ধারাবাহিক যে ঘটনাবলী, সেগুলো আলোচনা করব। এটা পরীক্ষায় আসে, মাধ্যমিক পরীক্ষায় এরকম একটা প্রশ্ন এসছে, পৃথিবীতে যে প্রাণ সৃষ্টি হয়েছিল এবং
সরলতম জীব থেকে জটিলতম জীবের যে ধারাবাহিক পরিবর্তন হয়েছিল সেগুলো রেখাচিত্রের মাধ্যমে দেখাও, এমন একটা প্রশ্ন আসে এবং সেখানে আমরা দেখেছি 5 মার্কস থাকে। 5 নম্বরের একটা প্রশ্ন এসছে। এটা আগামী দিন ক্লাসে আলোচনা করব। তোমরা বাড়িতে খুব ভালো করে টেক্সট বইটা ফলো করো, দেখতে থাকো বিষয়বস্তুগুলো। আগামী দিন তাহলে আবার দেখা হবে। আজ এখানে শেষ করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ।